এই তো নির্বাচনের ডেটটা প্রকাশ করতে এত লজ্জা পায় কেন, এটা বুঝি না। কিভাবে নির্বাচন হবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কারা থাকবে, মোটামুটি একটি নিশ্চিত ধারণাই দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা ছিল বা দ্বন্দ্ব ছিল, মত পার্থক্য ছিল, সেই জায়গা থেকে মানে সেই পরিস্থিতি কাটবে কিনা নিশ্চিত ধারণাটা কি ব্যাপারে পেলেন আপনি? আপনাকে আমি ধরা যাক, আপনাকে আমি বললাম যে আপনি খাওয়ার জন্য প্রস্তুতি নেন, আপনার হাতটা ধুয়ে রেডি হইলেন, আসলেন আমার কাছে, ভাই খাবো। আমি এখানে বসেন, এখন তো মাত্র সকাল 10টা বাজে, আপনাকে আমরা ডিনারের জন্য প্রস্তুতি নিতে বলছি। তাহলে আপনি যখন প্রস্তুতিটা নেবেন, এটা কি লাঞ্চের জন্য নাকি ডিনারের জন্য, এই প্রশ্নটা আমাকে করবেন না? নিশ্চয়ই। ভাই আপনি আমাদের খাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন, আমি কোনটার জন্য প্রস্তুতি নিব? ডিনারের জন্য হলো এক ধরনের প্রস্তুতি, লাঞ্চের জন্য হলো আরেক ধরনের প্রস্তুতি। তো এখনো কি কেউ বলেছে নির্বাচন কবে? বলছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাও। ডিসেম্বরের প্রস্তুতি নেওয়া হয়ে গেল, বলে ঠিক আছে ওয়েট করো, এখন নির্বাচন হবে আগামী এপ্রিলে। তাহলে এপ্রিলে যদি নির্বাচন হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে আপনি প্রস্তুতি নিতে বলতেছেন কেন? ভাই প্রথম কথাটা কি জানেন, আমি বলি আপনাকে, এই সরকারের মূল কাজটা কি বলুন তো? এই সরকারের মূল কাজ হলো, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন মানে কি? মানে একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত মাঝের এই সময়টুকু ওনারা দেশ চালাবেন এবং একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতাটা হস্তান্তর করবেন, এই তো কাজ। তাহলে তাদের মূল কাজ হলো নির্বাচন করা এবং এর আগে নির্বাচন নানা রকম পরিবেশ পরিস্থিতি যেগুলো ঝামেলা থাকে সেগুলোকে ঠিক করা। এই তো নির্বাচনের ডেটটা প্রকাশ করতে এত লজ্জা পায় কেন, এটা বুঝি না। প্রবলেমটা কি? এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে একবার মাত্র উনি বলেছেন ঈদের আগের দিন 6 তারিখে, জুনের 6 তারিখে ঈদের আগের দিন উনি ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন, মানে এপ্রিলে 5, 6, 4, 7 এরকম কিছু একটা হবে আর কি। এইটাই হলো ওনার একমাত্র ঘোষিত ডেট। তাহলে ফেব্রুয়ারি কোথেকে এলো? ফেব্রুয়ারি কথা কেউ বলে নাই। 13 তারিখে উনি লন্ডনে যে তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং করেছেন, সেই মিটিং করে বলেছেন যদি এইগুলি হয়, যদি সংস্কার হয়, যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। হবে তাই বলছে, বলে নাই, হতে পারে। মানে আগে এগুলো হইতে হবে, হইলেই যে হবে তা কিন্তু না, হইলেও হতে পারে। তাহলে এখনকার প্রস্তুতিটা কোন সময়ের জন্য? রমজানের 1 সপ্তাহ আগের জন্য নাকি এপ্রিলের জন্য? বাইরে বলেন। দুইটি সময় বলেছে। দুইটি সময়ের জন্য একটা সময় প্রস্তুতি হয় কেমন? আপনাকে আমি খাওয়ার প্রস্তুতি নিতে বললাম, এটা ডিনারও হতে পারে, লাঞ্চও হতে পারে, হইলো আপনি রাজি হবেন? আপনি তো রাজি হবেন না, ওই দুনবি আপনি কি করেন? এটা আগে টাইম ঠিক করেন কোনটা খাওয়াবেন। ঘটনা আমি সিম্পল কিন্তু। তো এখন এই প্রশ্নগুলো কেউ করে না, আমি খুব অদ্ভুত অবাক হয়ে গেলাম যে সেই প্রেস কনফারেন্সে কেউ প্রশ্নটা করে না। আর অনেক আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে আবারও যাই, আসলে এই যে রাজনীতি আসলে যদি তবে থেকে আসলে কবে বের হবে? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিতে বিভিন্ন দলগুলোর মধ্যে যে বিতর্ক লক্ষ্য করছি, বাক বিতর্ক লক্ষ্য করছি, এটি কি শুধু রাজনীতির জন্য নাকি এখানে কোনো ষড়যন্ত্র দেখেন? না, বিতর্ক তো আসলে দেখেন, বিতর্ক অনেকগুলো হতে থাকবে কেন? যে নির্বাচনের একটা ডেটটা কবে হবে, এখন এটা তো মনে করেন আপনার সব দলের একটা স্ট্র্যাটেজি আছে। কেউ চায় নির্বাচনটা ইমিডিয়েট হোক, কারণ তাদের যে স্ট্র্যাটেজি তারা মনে করে ইমিডিয়েট হলে তার জন্য ভালো। আবার কেউ চায় একটু দেরি হোক, কেউ চায় আরও দেরি হোক। এটা হতেই পারে। প্রিপারেশন যার ভালো সে কিন্তু পরীক্ষা পিছাতে পারে না, আর যার প্রিপারেশন খারাপ সে বলে পরীক্ষা যদি 7 দিন পিছাইতো তাহলে আমার সুবিধা হইতো। এখন দৈব দুর্বিপাক কিছু একটা হইলেই হয়, পরীক্ষা পিছালে তার চান্স যায় এরপর সে ভালো করবে। এই পরিস্থিতির সিদ্ধান্ত নিবে কে? সিদ্ধান্ত তো কার কি প্রিপারেশন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র কি, সরকার কি চায়, জনগণ কি চায়। জনগণ তো নির্বাচন চায় রে ভাই। এখন মনে করেন যে আপনি কি সব জনগণের প্রতিনিধিত্ব করেন? না, আমি করি না। আমি আমারটা বলতেছি, আমি নির্বাচন চাই। আমি তো মনে করি এই নির্বাচন অক্টোবরে হওয়া উচিত ছিল। অক্টোবর নির্বাচনের জন্য এখনো সময় আছে, এটা তো আমি চাই, এটা আমার পার্সোনাল চাওয়া। আমার সঙ্গে আপনি নাও মিলতে পারে, আপনি আপনারটা বলেন। আমার অক্টোবরের পিছনে কি লজিক আমি এটা বলতে পারি, কিন্তু আপনি কি বলতে পারেন? সরকার যখন বললো, সরকার প্রধান যখন বললো যে এপ্রিলে নির্বাচন, উনি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন এপ্রিলে নির্বাচন? কোনো ব্যাখ্যা দিয়েছে? ব্যাখ্যা তো দেয় নাই। বিএনপি বলছে তারা ডিসেম্বরে নির্বাচন চায়।
তারা মোটামুটি একটা ব্যাখ্যা কিছু দিয়েছে টুকটাক, কিন্তু যখন তারা ডিসেম্বর থেকে আবার ফেব্রুয়ারিতে গেল, কেন করে এটা আবার বলে না। এটা কিন্তু বিএনপিও বলে না যে কেন ফেব্রুয়ারি, কেন ডিসেম্বরের চেয়ে ফেব্রুয়ারি বেটার হবে, বলে না। এখন আমরা যতটুকু বুঝি যে প্রধান উপদেষ্টা এপ্রিলে চায়, ঠিক আছে, আমরা তাহলে মাঝামাঝি জায়গায় থাকি, তাহলে প্রধান উপদেষ্টা চাওয়ার পুরো দেশের জনগণের চাওয়া কি সমান হয়ে গেল? ওই লোকের চাওয়াকে আপনারা অনার করবেন কেন? একজন লোক আর পুরো দেশ, এটা এক হলো না তো। যদি আপনি ব্যাখ্যা দেন, আসেন আমরা আলোচনা করি, আপনার লজিক দেন যে কোন সময়টা বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের জন্য কোন সময় ভালো। বাংলাদেশের জন্য নির্বাচনের জন্য বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এর মধ্যে আর কোনো আলাপ নাই। বাকি আলাপ আপনি করতে পারেন। তারপরে ফেব্রুয়ারি জোড়াতালি দেওয়া হয়, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না করতে পারেন, আগামী বছর অক্টোবর আগে ইলেকশন হবে না, আপনি নিশ্চিত থাকেন হবে না। কাজে এই সমস্ত গান গাইতে পারে লাভ নেই কোনো। আর যে কথাটা আপা বললেন, খুব একটা সিরিয়াস কথা কিন্তু বলছেন। কালকে প্রেস কনফারেন্সে যিনি আসছেন প্রেস সেক্রেটারি, উনি ওনাদের বরাতে বলছেন ইলেকশনে কি হবে, কতগুলি বুথ হতে পারে, কতগুলি আইন শৃঙ্খলা বাহিনী কারা কারা থাকবে, নতুন কত লোককে নেওয়া হবে, 18 থেকে 35 বছরের বয়স্কের জন্য আলাদা ভোটার লিস্ট হবে, এই যে আলাদা বুথ হবে, আলাদা বুথ হবে, ভোটার লিস্ট আলাদা হবে, ভোটার লিস্ট আলাদা কথা বলছি। এই যে এত কাহিনী, এগুলি বলার জন্য উনি কি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না ওনার প্রধান উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি? উনিও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন, ওনার প্রধান উপদেষ্টাও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন। প্রধান উপদেষ্টা বলতে পারবে না কয়টা বুথ হবে। প্রধান উপদেষ্টারও বলা উচিত না যে কোন কোন জায়গায় আর্মি থাকবে, কোন জায়গায় আর্মি থাকবে না, আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে নাকি থাকবে না, এইগুলি বলবে নির্বাচন কমিশনার, এগুলি বলবে নির্বাচন কমিশন। এদের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে বলা যে আমরা ওই সময় নির্বাচন করতে চাই, বাকিটা আপনারা করেন। এখন যদি নির্বাচন কমিশন মনে করে যে এই জায়গায় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এই ডিসিকে আমার চাই না, সেটাই সরকার বাস্তবায়ন করবে, কেবল সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশনের কাছ থেকে। তো এখন এগুলি তারা বলে কেন? তারা যদি এখন বলে শেখ হাসিনা তো এই কাজই করতো, শেখ হাসিনা তো এই কাজই করতো, তো শেখ হাসিনার সঙ্গে তার পার্থক্যটা কি? এটা কি তার কাজ? তার কাজ হলো ডেট দেওয়া, ওইটা দিতে পারে না, ওই সময় সে লজ্জা পায়, ওইটা দিতে পারে না, কিন্তু এই সমস্ত ডায়লগ বাড়তেছে। আপনার কাছে আসে যে কোন কোন রাজনৈতিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আবার কেউ বলছে যে এই অবস্থায় নির্বাচন হবে, নির্বাচনী ব্যবস্থাকে হত্যার শামিল। নির্বাচনী পরিবেশ কি সরকার নিশ্চিত করতে পারছে না? এখন কথা হলো কি, যারা এগুলো বলছেন, আমি আগে শুরুতেই বলেছি যে ওই যে বললাম না, কারো কারো প্রিপারেশন শেষ হয় নাই, কেউ কেউ মনে করছে যে পরীক্ষাটা আর 2 দিন পরে হলে আমি আর রেজাল্ট ভালো করবো। এখন এরকম তো সবসময় পরীক্ষার্থী থাকবে। এখন লেভেল প্লেইং যদি ফিল্ড না হয়ে থাকে, তো এই জন্য সরকার দেয়। আজকে 11 মাস হয়ে গেছে, 11 মাসের শুরু থেকে তুমি জানো যে আমার কাজ হলো একটা ইলেকশন করা, তো তুমি লেভেল প্লেইং ফিল্ড করতে পারলে না কেন? তো যারা এগুলি বলে তাদের উচিত সরকারের পতন দাবি করা, বলা যে ভাই অনেক হয়েছে, আপনি পারতেছেন না, আপনি জানিবার, অন্য কেউ আসুক। দাবিতে এটা হয়, তাদের ওই দাবি করে না, তাদের দাবি একটাই যে নির্বাচন পিছিয়ে দাও, তাদের আর কোনো দাবি নাই। এখন ওই দাবির পক্ষে যা যা বলা লাগে, যা যা অজুহাত খাড়া করতে হয়, তারা একটা পর একটা খাড়া। নির্বাচন পেছালে আসলে কি লাভ? ওই যে আগেই বললাম, কিছু লোক কিন্তু সবসময় থাকে যে বললাম না, মনে করে যে প্রিপারেশন ঠিক মতো হয় না, 7 দিন পিছিয়ে গেলে আমি বিরাট ভালো করবো, স্ট্যান্ড করবো। ওই 7 দিন পরেও কিন্তু ওই মানে আপনার সেকেন্ড ডিভিশনই পায়, কিন্তু তারা মনে করে যে পিছিয়ে হয়তো ভালো করবো। এখন এটা যে আজকে যে মানুষের মধ্যে দলগুলি যে গ্রহণযোগ্যতা, এটা ভাই একদিনে হয়েছে? এটা তো একদিনে হয় নাই, এটা তো গত 15-20 বছর ধরে চলছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে যদি পছন্দ করে, বিএনপির ভালোটা কি মন্দটা কি যাইনেই করে। যদি তারা জামাতকে পছন্দ করে, জামাতের কি অপকর্ম কি সুকর্ম এটা যাইনেই করে। তো এটা কি একদিনে হয়েছে? একদিন গত শুক্রবার থেকে তো হয় নাই, এটা অনেক বছর আগের থেকে হচ্ছে। তো এতদিনে যেটা হয় নাই, তুমি আর 1 মাস পিছাইলে হয়ে যাব। অথবা আরেকটা পক্ষ আছে যারা একটা বিরাজনীতিকরণের রাজনীতি করে, তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশে যত সমস্যা এর মূল হলো রাজনীতি, মূল হলো পলিটিক্যাল পার্টিগুলো। অর্থাৎ পলিটিক্যাল পার্টি বাদ, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট এখানে থাকবে। হতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু করুন না, হতে পারে, তারা যদি করতে চায় করুক। কিন্তু আমরা তবে নন পলিটিক্যাল গভর্নমেন্টেরও চেহারা দেখতেছি। তারা কি করতেছে বলেন? এই যে ট্রাম্পের দেখেন আপনি, উনি এত বড় লোক, একটা ট্রাম্পের সঙ্গে এ পর্যন্ত কোনো নেগোসিয়েশনে বসতে পারছে? একটা ফোন করতে পারছে?
শুনলাম যে ওদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাকি ফোন করে ধমকাইছে, শোনা কথা জানি না, কিন্তু কি কি বলছে এই প্রেস উইং তো অনেক কিছু বলে ফেলায়। প্রধান পয়েন্টে কি বলছে, বলছে আমরা তো যতটুকু শুনছি তুই নাকি বলছে যে এই নির্বাচন যেটা হচ্ছে এটা তো না, এই আপনার কি বলে সবার অংশগ্রহণে মানে নির্বাচন হচ্ছে না, এই ধরনের কথা বলছি বলে আমি শুনছি। শোনা কথায় কোনো মূল্য নাই, এটা আমিও মানি, কিন্তু যখন আপনি পরিষ্কার করে সব কথা না বলবেন তখন মানুষ শোনা কথা বিশ্বাস করবে। তো ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেটাও তো আমরা বোঝার চেষ্টা করতেছি। তো এখন এইগুলি কইরা লাভ নাই কোনো ভাই। এখন তারা করতেছে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন বিএনপির একটা যে বিএনপির জন্য যেটা নেগেটিভ দিক আর কি, যে সারা দেশে মাঠ পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিএনপির অনেক লোক চাঁদাবাজির সঙ্গে জড়াই পড়ছে বলে বলা হচ্ছে। কেউ বিএনপি আসলেও করেন, কেউ বিএনপি কোনো অঙ্গ সংগঠন করেন, অথবা কেউ কিছুই করেন না কিন্তু বিএনপির নাম নিয়ে করেন, হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তার জন্য আপনি দায়ী করবেন কাকে? আমার কাছে একজন লোক চাঁদা চাইলো, সেটা হচ্ছে বিএনপি লোক যারা চায়, আমি কি তারেক রহমানকে দায়ী করবো না আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করবো? আপনার কাছে কি মনে হয় কে দায়ী এটার জন্য? সরকার দায়ী। সরকার করতে দিচ্ছে, সিম্পল। কেন করতে দিচ্ছে? বিএনপিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে, পলিটিক্যাল পার্টিকে ডিফেম করার জন্য করতে দিচ্ছে। মানুষকে বুঝাচ্ছে দেখো বিএনপি আসলে এটাই হবে, মানুষকে বুঝাচ্ছে রাজনৈতিক দলগুলি এরকম। মানে এতে সরকারের আসলে লাভ কি? বা তা থাকবে আর অনেকদিন, সহজ হিসাব। যদি রাজনৈতিক দলগুলির প্রতি মানুষ বিতশ্রদ্ধ হয়ে যায় তাহলে ঠিক ভাই আমার রাজনৈতিক দল দরকার নাই, নির্দলীয় লোকই থাকুক, তো তারা থাকবে অনেকদিন। বেসিক কথা হলো ওনারা ক্ষমতায় যায় এত মধুর স্বাদ পেয়ে গেছে, এরা ছাড়তে চায় না রে ভাই। জি ধন্যবাদ। প্রিয় জনাব মাসুদ কামাল, আপনি দিয়ে শেষ করতে চাই, পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে এখন সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে, সেটি নির্বাচনের জন্য বাধা কিনা? এমন একটা প্রসঙ্গ সবার শেষে আনলেন যেটা নিয়ে এখানে আলোচনা করার সঙ্গে সঙ্গে আরেকটা বিতর্ক তৈরি হবে। শোনেন, আমি পিআর পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বলি। সারা দুনিয়াতে অনেক জায়গায় পিআর পদ্ধতি আছে, প্রায় আমার জানা মতো 91টা দেশে আছে। এটা যদি এতই খারাপ হতো তাহলে এতগুলো দেশে থাকতো না। পিআর পদ্ধতিটা আমার কাছে পছন্দ, আমি এটাকে পছন্দ করি। কিন্তু আমার কথাটা হলো কি, একটা ভালো জিনিসও আপনি কোন সময়ে এই প্রশ্নটা আনলেন, এটা হলো ইম্পর্টেন্ট। এই একটা ভালো জিনিস আপনি এমন একটা সময় আনছেন যখন আসলে ওনারা পিআর পদ্ধতি চায় না রে ভাই। ওনারা চায় হলো এই আওলাটা বাজাইয়া আবার আলোচনা হইয়া আরো কয়েক মাস নির্বাচনটা পিছাক। মূল লক্ষ্য হলো এইটা। পিআর পদ্ধতি যদি চাইতো তাহলে আরো আগে বলতো, এগুলি নিয়ে আলোচনা করতো। শেষ মুহূর্তে এসে পিআর পদ্ধতি, এবং এটা তো সংস্কার কমিশনের কোনো আলোচনাতেও নাই। তো এখন এটা আলোচনা হচ্ছে, হোক, আলোচনা হওয়া খারাপ না। শেষ কথা কি বলবেন? শেষ কথা বলবো ভাই, নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন, আমি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলবো, আপনি নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন তত মান সম্মান নিয়ে যাইতে পারবেন। নতুবা এরই মধ্যে ওই যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরের দিন থেকে কিন্তু ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার চেষ্টা করছে নানা প্রক্রিয়ায়। শেখ হাসিনা যতটা বেইজ্জতি ওনাকে করতে পারছে, এই এক বছরে এই ডক্টর ইউনূস নিজেই নিজেরা অতটা বেইজ্জতি করে ফেলেছে, তার চেয়ে বেশি। আর বাকি সময় উনি কি করবেন এটা ওনার সিদ্ধান্ত। উপদেষ্টা বলেছেন যে ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে, তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি? আর সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের বিষয়ে আজকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, অগ্রগতি কতটুকু হলো? শোনেন, উনি যে কথাটা বলছেন, উনি মনে হয় খুব স্বপ্ন দেখতে পছন্দ করেন। জীবনে তো কোনো কিছুতে ওই হিসেবে উনি বিজয়ী হন নাই। মাইক্রো ক্রেডিট করেছেন, কিন্তু মাইক্রো ক্রেডিটে সম্ভবত ভুল না হলে 24 জন এই পর্যন্ত আত্মহত্যা করছে। মাইক্রো ক্রেডিট দিয়ে ওরকম ওইভাবে ওনার দিয়ে কোনো কিছু হয় না। উনি পৃথিবীতে একজন গিনিপিগ, প্রথম সারির। তা ওনাকে দিয়ে সবাই পরীক্ষা করছে, ওনাকে একটা শোপিস বানায়। সো ওইটা দিয়ে যদি উনি বলেন যে ঐতিহাসিক নির্বাচন দিবে, কিভাবে দিবে? প্রত্যেকটা জিনিসের একটা ছায়া পড়ে। নির্বাচনটা যে দিতে হবে তার আগে কি কি দরকার? প্রথমেই দরকার আপনার শৃঙ্খলাবোধ। এই যে শৃঙ্খলা, পুলিশের শৃঙ্খলা, সে কি পুলিশ ছাড়া নির্বাচন হবে না। পুলিশের ট্রমা থেকে পুলিশকে বের করছে উনি, করে নাই। যাই হোক, পুলিশ আমাদের বিপক্ষে ছিল। কার ছিল? বিএনপি সবচেয়ে বেশি ছিল। জেনে বিএনপি পেয়েছে, ওনে পিটাইছে। তারপরও পুলিশ তো এই দেশেরই সম্পদ, এই দেশেরই স্টাফ, এই দেশেরই নাগরিক। আমি আপনার সঙ্গে আমার যুদ্ধেরও তো একটা শেষ আছে। শেষ, আপনি আমার মারছেন, আমি আপনার মারছি, শেষ। এখন তো দুইজনে কাজ করতে হবে দেশ টিকাইতে গেলে। তো পুলিশকে সেই জায়গা থেকে সে বের করে নাই। পুলিশ এখন ধাওয়া খায়া দৌড়ায়। যে দেশের পুলিশ 10 জন 15 জনের ধাওয়া খায়া দৌড় দেয়,
সে দেশের পুলিশ কিভাবে আপনার ভোটের বাক্স পাহারা দিবে? আপনার প্রথম ওইখানে ব্যর্থতা, আমলাতান্ত্রিক জটিলতা, যে আমলা ছাড়া ইলেকশন হবে না। কারণ আপনার সিইসির কোনো লোকবল নাই, সিইসি ডিপেন্ডেন্ট আমলার উপর। তো এই যে আমলা, এই আমলাদের, এই ডিসি এসপি যাদের উপর ডিপেন্ডেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এদের কতটুকু? এরা তো মানে 80-70% তো আগের সরকারের লোক। আপনি যদি এখন ডুম বাঁচতে যান গাও জ্বর হয়ে যাবে, এরকম অবস্থা। 15.5 বছর তারা ছিল। এদেরকে যদি আপনি সরাইতে না পারেন, আপনাকে কি করতে হবে? আপনাকে ওরিয়েন্টেশন করতে হবে, তাদেরকে সততা বুঝাতে হবে, তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। কয়দিন কাকে নিয়ে বসছে, কয়দিন কাকে আপনার ওইভাবে, আপনার এই যে ডিসি নিয়োগ হয়েছে, আপনি এখন বলতেছেন লটারি করে ডিসি দিবেন। আরে আপনার একে থেকে লটারির মধ্যে 3-4জন ডিসি নর্মাল নিরপেক্ষ আছে, আর বাকি সবই তো আগের কালের। সমস্ত প্রমোশন আগের সময় পাইছে, চাকরিটা আগের সময় পাইছে। এই ডিসির কাছে আপনি কি আশা করতে পারেন? যদি ওই যে বললাম, যদি আপনি অরিয়েন্টেশন করতেন, আপনি যদি আইনের অনুশাসনটাকে বলবৎ রাখতেন, আপনি তো তা পারেন নাই। আপনি যদি বলতেন যে হ্যাঁ প্রশাসন আমলারা, তোমরা যদি ভালো মতো কাজ না করো, তোমরা যদি সৎভাবে না কাজ করো, তাহলে তোমাদের কিন্তু, তোমরাও কিন্তু শাস্তির বাইরে না, তোমাদের শাস্তি এই এত বছরের জেল হবে বা কিছু হবে। এইসব ভয় থাকলেও তো ভয় থেকে মানুষ একটু নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে। উনি তা করে নাই। অর্থনীতির এমন অবস্থা, অর্থনীতি আগে সরকারও টাকা ছাপায়া চলছে, এই সরকারও টাকা ছাপায়া চলতেছে, ব্যাংকগুলো সব বসে গেছে। এবং এই ব্যাংকগুলো নিয়ে কি অবস্থা হবে? এর উপর মরার উপর খাড়ার ঘা, আপনার আমেরিকা থেকে 35% শুল্ক, সেটার কোনো অবস্থাই নেই। একজন ওই টাইপের মানুষ, বিশ্ববরেণ্য মানুষ নাকি উনি তো চাইলেই ট্রাম্পের কাছ থেকে, উনি নাকি আমেরিকান লোক, চাইলেই ট্রাম্পের কাছ থেকে উনি কমায় আনতে পারতেন। ট্রাম্প তো অনেক দেশেই কম আপনার শুল্ক আরোপ করেছে, তাহলে অনেক দেশ হলে বাংলাদেশ একটা গরিব দেশ কেন হলো না? আমেরিকার সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক খারাপ না, তাহলে কেন উনি পারলেন না? উনি ব্যবসায়িকদের কি আকাশে উড়ে এরকম একজনকে ধরে নিয়ে আসলেন, না ব্যবসায় সাবমিট করলেন। সেই সাবমিটে কি হলো? আজ পর্যন্ত কিছু হয়েছে? কেউ আপনার 200 কোটি 500 কোটি টাকা ধার দিছে? কেউ আপনার কর কিছুটা আপনার সুদ মওকুফ করছে? না, টাইম বাড়ায় নিছে। উনি কিছুই করতে পারে নাই। উনি যে সারাদিন ভারত বিদ্বেষী কথা বলে, আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, ভারতের কোন স্টেটে উনি আম পাঠাইছে? সম্পর্কটা কোন জায়গায় থাকলে একটা স্টেটেও আম পাঠায়? দিল্লিতে পাঠাইতো, তাহলে না বুঝতাম যে দিল্লিতে পাঠাইছে, সেন্ট্রালে পাঠাইছে। স্টেটেও উনি আম পাঠাইছে, ইলিশ মাছ পাঠাইছে। আপনার এত চুক্তি আমরা শুনি, কত চুক্তি হয়েছে আওয়ামী লীগের সময়। আমরা কথা বলেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা টক শোতে বলেছি। একটা চুক্তি কি উনি শো করতে পারছেন? না, উনি মওকুফ করাতে পারছে। উনি এসেই প্রথমে আপনার আদানির টাকা পে করছে। আদানির সঙ্গে কি চুক্তি হয়েছে? আপনার বিদ্যুৎ আসলেও টাকা দিতে হবে, বিদ্যুৎ না আসলেও টাকা দিতে হবে। যেদিন থেকে তারটা টানা দিছে, ওই দিন থেকে টাকা গুনা শুরু হয়েছে। তো উনি তো সেটাও পারে নাই, বরং উনি পোর্ট, যেটা ওনার কাজ না, যেটা দায়িত্ব না, দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এর বাইরে উনি পোর্ট দিয়ে দেন একবার, রোহিঙ্গাদের ওইখানে করিডোর দিয়ে দেন একবার, মানবিক করিডোর দেন, আবার মানবিক করিডোরে চেঞ্জ করে, নাম চেঞ্জ করে আবার কি জানি আরেকটা নামে দিয়ে দেন। তো ওই যে উনি সেন্ট মার্টিনকে আরেকজনের হাতে তুলে দেন, এই জিনিসগুলো, এগুলো ছাড়া উনি, এটা চরম ব্যর্থতা, সার্বভৌমত্ব নিয়ে টান দিয়েছেন। এইসব ছাড়া উনি কোন কাজটা করেছেন, যে কাজটা আজ পর্যন্ত একটা বছরের মধ্যে উনি একটা বার বলে নাই? 3-4 বার 5 বার উনি ভাষণ দিয়েছেন, বলে নাই সন্তানদেরকে যে তোমরা বই খাতায় ফিরে যাও, কাউকে বলেন নাই। তাহলে উনি শিক্ষা খাতটারে ধ্বংস করে দিচ্ছেন, সব কিছুকে ধ্বংস করে দিচ্ছেন। এর মধ্যে উনি কিভাবে সুন্দর একটা নির্বাচন দিবেন আপনি বলেন তো? নির্বাচন হইতে গেলে বরং উনি উস্কাচ্ছেন কাদেরকে? এনসিপিকে দিয়ে জুলাই চার্টার, জুলাই সনদ আমরাও বলি যে সনদ হোক, সমস্যা কি, সনদ হোক, কিন্তু তার মানে তো এই না যে আপনার সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। চার্টার হোক, তার মানে তো এই না যে সংবিধানের মেন জায়গাগুলো বাদ দিবেন। এখানে তো সংবিধান বাদ দেওয়ার কিছু নেই, সংবিধান তো মানেই নেই আগে সরকার, তো মানে নাই, সেখানে মানলেই তো হয়ে যায়। সেইটা উনি কিছুই বলছে না। এর মধ্যে আরেকটা আনছে অংশীদারিত্ব নির্বাচন নিয়ে কেউ নির্বাচনই করবে না, এটা না হইলে ওইটা না হইলে। তার মানে নির্বাচনটাকে যেন সময় ক্ষেপণ করা যায়, লেন্দি করা যায়,
এই জন্য উনি যার পণ্যায় ওনারা চেষ্টা করছেন। তো সেইখানে আমি কিভাবে বুঝবো যে ওনারা সকালে সূর্য দেখে যদি বলা যায় দিনটা কেমন যাবে, তাহলে আমি তো সূর্যের লক্ষণে আমি কোনো সূর্য ওঠা দেখি না, সব তো আপনার দেখছি অন্ধকারে ছেয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে মধ্য থেকে আলোটা কিভাবে পাবো আমি জানি না। ধন্যবাদ। আমি জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শুরু হলো আর কি, ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে, এবং রাজসাক্ষী হয়েছেন সেই সময়ের আইজিপি আব্দুল্লাহ আল মামুন। বিচার প্রক্রিয়ার আসলে অগ্রগতিটি কি? আসলে নির্বাচনের একটি শর্ত বলা হয় যে বিচারের অগ্রগতি এবং সংস্কারের অগ্রগতি। 11 মাস পরে মাত্র শুরু হলো। আপনি বলেন, কেউ কেউ বলে যে আগে বিচার তারপরে নির্বাচন। আপনি শুরুই করলেন 11 মাস পরে। 11 মাস পরে, এর আগে একটা যে কথোপকথনের রেকর্ড বের হয়ে যেটা রায় হয়েছে 6 মাস, 6 মাস রায় কিছু আসে যায় না, 2 বছর মিনিমাম নিম্ন থাকতে হয়। তো আপনি শুরুই করলেন 11 মাস পরে, তাহলে আপনি নির্বাচনটা দিতে চাইলে তো আপনি শুরু করতেন পরের দিনই, বা 15 দিন পরে, বা মধুচন্দ্রিমা শেষ হওয়ার পরে। আপনি তো তা করেন নাই। এখন একজন এই রাজসাক্ষী এখন রাজসাক্ষী দিবে, মামলা যদি শেষ না হওয়ার আগে সরকারের চেঞ্জ হয়, এই রাজসাক্ষী কতবার আবার তারা ঘুরে যাবে, বলবে আমি বাধ্য হয়েছি, আমাকে টর্চার করছে, আমাকে এই করছে ওই করছে বলবে। এবং সেটাই তো সত্যি, টর্চারের মাধ্যমে সে নিজে থেকে উপযাচক হয়ে বলছে এটা আমি মানে আই ক্যান্ট বিলিভ। হ্যাঁ, তো আমার মনে হয় বাংলাদেশের মানুষও তাই। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে আপনার আগে 2, 4টা, 5টা, 7টাও যদি আপনি ট্রাইব্যুনাল করতেন, তাও মনে করতাম যে হ্যাঁ তাড়াহুড়ার একটা ব্যাপার আছে। আপনি 1টা 2টা ট্রাইব্যুনাল দিয়ে শেখ হাসিনার বিচার করবেন, তার মন্ত্রী করে বিচার করবেন, তার এমপি করে বিচার করবেন। আপনি 3 মাস রাইখা তারা আস্তে আস্তে ছাড়ে দিছেন, পালায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দিছেন। আপনি যার সঙ্গে যুদ্ধ করা দরকার, যে কথাটা বললাম, ভারত তাদেরকে আশ্রয় দিছে, কই ভারতের সঙ্গে মুখে মুখে আপনি বলতেছেন, ভিতরে ভিতরে কাজ কোনটা করছেন আপনি ভারতের সাথে? ভারত করছে, আপনি কোনটা করছেন? ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছে, ভারত অনেক কিছু করছে। ভারতের কোন ব্যবসাটা আপনি বন্ধ করে দিয়েছেন সেটা আপনি বলেন, জনগণের সামনে ক্লিয়ার হন। যেটা নিয়ে আমরা আগে আওয়ামী লীগের সঙ্গে তর্ক করতাম, আমরা আগে কথা বলতাম, সেই একই অবস্থায় শেষ কথা এইটুকু বলতে চাই, ওনার বুদ্ধোদয় হোক এবং বুদ্ধোদয় হোক, নির্বাচন যেন সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচনটা হয়, এবং সেটা যেন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে হয়, এবং অবশ্যই যেন আইনের অনুশাসন সেখানে থাকে, বলবৎ থাকে, এবং অবশ্যই যেন ইঞ্জিনিয়ারিং না হয় ইলেকশন। ধন্যবাদ।